আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে আমাদের ঈদের দিনের বাকি অংশটুকু শেয়ার করতে যাচ্ছি। গত পর্বে আমাদের ঈদের সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত কী করা হয়েছিল সেটা শেয়ার করেছিলাম। তো বলেছিলাম যে সকাল সকাল ঠান্ডা থাকার কারণে মেয়েকে আর গোসল করাইনি, যেহেতু কোথাও যাব না তাই তারাও ছিল না। একটু বেলা করে ওকে নাস্তা করিয়ে দিয়ে তারপর ওর ড্রেসটা তো চেঞ্জ করে দিয়েছিলাম। তো ভাবলাম যে বেলা যেহেতু হয়ে গেছে ওকে গোসলটাও করিয়ে দিই, তারপর আমি আবার ঘরের সব গোছগাছ করে নিজেও গোসল করে নেব। তো এই জন্য আর কি ওকে ফ্রেশ করে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, আরেকটা কটন ড্রেস পরিয়ে দিলাম। এটাও তো আমার পেজেরই ড্রেস, জোহাস ড্রিমল্যান্ডের। আপনারা জোহার শপিং ব্লগে আশা করি দেখেছিলেন যে ওর জন্য কী ড্রেস নিয়েছিলাম। তো ওই ড্রেসটাও খুবই কমফোর্টেবল এবং এই ড্রেসটাও অনেক দিন ধরেই ওর উইশ লিস্টে রেখেছিল। আমার কাছে বেশ কয়েকবার বলেছে, যখন আমি বিভিন্ন পার্সেল করতে এটা বের করতাম তখনও আমাকে বলতো যে আম্মু এই ড্রেসটা আমার অনেক পছন্দ, কারণ এখানে উইংস আছে। তো এই জন্য আর কি ভাবলাম ওরও পছন্দ, আর তাছাড়া কটনের ড্রেস এখন লাগবেই, এই জন্য দিয়েছিলাম। তো যাই হোক, যেটা বলেছিলাম যে দুপুরবেলা তো আম্মু তখন মাত্র রান্না শুরু করেছিল। রান্না করেছিল পোলাও, গরুর মাংস, তারপর একটু ঝাল করে মুরগির মাংস রান্না করেছিল। আর আমাদের এবারের ঈদের স্পেশালিটি হচ্ছে আমাদের নিজের পালা মুরগি, যেটা আম্মু এই একটা বছর ধরে অনেক কষ্ট করে লালন পালন করেছে। তো সেই মুরগি দিয়েই কিন্তু আমরা এবারের ঈদে মুরগির মাংস করেছিলাম আর কি। এবার আর আমি গরুর মাংস ছাড়া মুরগির মাংস আমার কিনতে হয়নি, আমাদের নিজস্ব মুরগি জবাই করে আম্মু ফ্রিজে রেখে দিয়েছিল। আর এছাড়া যে কিছু ডেজার্ট আইটেম যেমন সেমাই পায়েস, সেগুলো তো সকালবেলাই করা হয়ে গেছে। আমরা কিছু করেছি, কিছুটা আবার আমার হচ্ছে ফুপিও করেছিল। এছাড়াও আমি আবার বিকেলের পরে ভেবেছিলাম যে যখন আমার ভাগ্নেরা আসবে তখন সন্ধ্যার দিকে না হয় একটু চটপটি বা ফুচকা বানাবো, কারণ সারাদিন মিষ্টি জিনিস খেতে খেতে তখন দেখা যায় যে ওই পোলাও বা ভাত ছাড়া তখন একটু ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগে, যখন একটু একটু খিদা লাগে তখন। তো এই জন্যই ভেবেছিলাম যে ওটা একটু প্রিপেয়ার করে কিছুটা রেখে দেবো, বাকিটা আমরা সন্ধ্যার সময় খাবো। তো এরপর মেয়েকেও খাওয়া দাওয়া করাতে বসে গেলাম দুপুরবেলা। আমি, আমার বোন আর আমার মেয়ে একসাথে খেয়েছিলাম। তারপর আবার আম্মু তখনও নামাজ শেষ হয়নি, এজন্য ফুপ্পি, আব্বু আর আম্মু তারা তিনজন আবার একসাথে খেয়ে নিয়েছিল। তো খাওয়া দাওয়া করার পর সারাটা বিকেল আমি একটু শুয়েছিলাম, অলসতাই কেটে গেছে। আর এদিকে আমার মেয়ে আর আমার বোন ছাদেই ঘুরে ঘুরে তাদের সময়টা কাটিয়েছে। ওই দিনের ওয়েদারটা খুবই ভালো ছিল, সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বিকেলবেলা ওইরকম মেঘলাও ছিল, একটু বাতাসও ছিল, যে কারণে গরমের তীব্রতা একেবারেই অনুভূত হয়নি। আমি ভেবেছিলাম যে হয়তো অন্য দিনের মতো ঈদের দিনও বৃষ্টি হবে, কিন্তু ওই দিন আর বৃষ্টি হয়নি। তবে মেঘলা থাকার কারণে সবারই বাইরে ঘোরাঘুরি করতে অনেকটাই সুবিধা হয়েছে। যাদের সাথে কথা বললাম তাদের থেকে জানতে পারলাম যে তারাও অনেকটাই কমফোর্টেবলভাবে ঘোরাঘুরি করেছে। তো আমি সারাদিন ঘরে বসে ঘরের কিছু টুকটাক গোছগাছ, তারপর নিজের আরও কিছু কাজ ছিল, যেহেতু বিজনেসটা তখন মাত্র ক্লোজ করেছি ঈদের আগে, তো ওগুলোরও কিছু জিনিস এলোমেলো হয়েছিল। ভাবলাম যে এই ফাঁকে কাজের যেহেতু অন্য কোনো প্রেশার নেই, অল্প অল্প করে গুছিয়ে ফেলি। তো আমার মেয়েও সারাদিন তার খালামণির সাথেই ব্যস্ত ছিল, যে কারণে আমার কিন্তু হাতে অনেকটাই সময়ও কাটছিল না, এজন্য ফাঁকে ফাঁকে আমার কাজগুলোও আমি করে নিয়েছিলাম। এখন বর্তমানে প্রত্যেকটা দিন এত পরিমাণ ঝড় বৃষ্টি যাচ্ছে যে কোথাও হুট করে বের হলে আবার মানে ফেরা পর্যন্ত যে ওয়েদারটা ভালো থাকবে সেটার কোনো গ্যারান্টি পাচ্ছি না। আপনাদের কোন কোন জেলাতে এই ধরনের অবস্থার মধ্যে আছেন আমাদেরকে জানিয়েন তো। মানে এখন এই দেখছি যে ওয়েদার ভালো, আবার হুট করেই হঠাৎ মানে শিলাবৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, একদম কালবৈশাখীর মতো শুরু হয়ে যাচ্ছে। অথচ এখন কিন্তু এগুলো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বিশেষ করে যারা অগ্রিম ফসল এই সময়টায় করে তাদের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদেরও কিন্তু আম গাছের অনেকটাই ক্ষতি হয়েছে। এই বছরই প্রথম আমাদের আম গাছগুলোতে আমের কুঁড়ি এসেছিল। এরপর থেকেই শিলাবৃষ্টি শুরু হওয়াতে অনেকটাই ঝরে গেছে, জানি না শেষ পর্যন্ত কতটুকু থাকবে।
তো যাই হোক, এরপর আর কি আমি সন্ধ্যার সময় সন্ধ্যার কিছুটা আগে আসরের নামাজের পরে শুয়েছিলাম। তো তখন হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। তারপর দেখলাম যে আমার বড় ভাগ্নে চলে আসছে। তো ওর সাথে ওর একটা স্টুডেন্টও আসছিল। ওরা মূলত একসাথে বিকালবেলা বের হয়েছিল ঘোরাঘুরির জন্য। তো যেহেতু একা একাই আসবে, ওর স্টুডেন্টকেও সাথে করে নিয়ে আসলো। প্রথমে আসতে চায়নি, একটু লজ্জা পাচ্ছিল। তো পরে বলল যে কোনো সমস্যা নেই, চলো আমার মামিদের বাসায় ঘুরে আসি, একা একা যাব। তো ভালোই হয়েছে, ওরা দুইজন একসাথে আসলো। আমাদের তো অন্য কোনো মেহমান ওই দিন আসাই হয়নি। তো ওরা দুইজন আসাতে সন্ধ্যার সময়টা ভালোই কাটলো। একসাথে বসে অনেকক্ষণ গল্প করলাম। তো এরপর ওদের সাথে কথা বলতে বলতেই আমি এদিকে চটপটির জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম। প্রথমে আর কি ডালটা তো সকালবেলায় আমি ভিজিয়ে রেখেছি, আর আম্মু দুপুরবেলা রান্না বান্না শেষ হওয়ার সাথে সাথেই ডালটা প্রেশার কুকারে দিয়ে রেখেছিল। মানে যে ডাবলি বলি আমরা, যেটা হচ্ছে আমরা ফুচকা অথবা চটপটির জন্য যে ঘুগনিটা আমরা ব্যবহার করি সেটা আর কি। তো ওটাকে আমি প্রথমে কিছুটা হচ্ছে লবণ, তার সাথে সামান্য পরিমাণে লবণ দেওয়া হয়, কারণ আমি যে চটপটির মশলাটা কিনেছিলাম প্যাকেটে, ওটা ওইখানে দিয়েছি। ওটার সাথেও স্পাইসের সাথে লবণও অ্যাড করা থাকে। তো পরিমাণ মতো দিয়েছিলাম, যে পরে লাগলে আবার কিছু আমি বিট লবণও অ্যাড করব। তো আমি এখানে একটু আলাদা করে তুলে নিয়েছি বাটিতে, এই জন্য যে আমার মেয়ে আবার ফুচকা খেতে বেশি পছন্দ করে। তো ফুচকার যে কোটিংটা বানাবো সেটা তো পানি পানি হলে ভালো লাগবে না, এই জন্য আমি একটু পানি ঝরিয়ে অল্প করে ওর জন্য আলাদা করে তুলে দিলাম। আর ওরটার মধ্যে আমি কোনো কাঁচামরিচ দিব না, জাস্ট একটু আলু নিয়েছিলাম। আর ডিমটা উপরে আলাদাভাবে দিয়ে খাবে, ওকে অল্প মশলায় আলাদা করে একটা বাটিতে করে দিয়ে তারপর এখন আমাদের জন্য চটপটির জন্য সব কিছু আমি দিয়ে নিচ্ছিলাম খুবই সিম্পলভাবে, যেটা ঘরোয়াভাবে আমরা করি। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, তারপর কিছু শসা কুচি আলাদাভাবে রেখেছি। ওটা হচ্ছে যখন ফুচকাটা উপর থেকে দেব তখন উপরে ডেকোরেশনের সময় দিয়ে দেব। আর তার সাথে আমি এক্সট্রাভাবে আরও কিছু চটপটি মশলা, তারপর বিট লবণ এগুলো দিয়েছি। এছাড়াও আমি সাথে একটু আস্ত জিরা এবং শুকনো মরিচ টেলে নিয়েছিলাম, টেলে তারপর ওটাকে গুঁড়া করে নেওয়া হয়েছে। ওই ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগে, মরিচটাতে একটু ঝাল ঝাল ভাবও আসে, এবং জিরার যে টালা ঘ্রাণটা ওইটার জন্য খুব ভালো লাগে। আর যে টকটা সেটাও আমি ভিজিয়ে রেখেছিলাম, যখন নরম হয়েছে তখন ওটার সাথে আমি বাকি সব কিছু মিশিয়ে নিয়েছি। ওটাতে আমি এইবার একটা জিনিস স্কিপ করেছি, সেটা হচ্ছে আমি টকে সবসময় চাট মশলা, তারপর হচ্ছে কিছুটা আমি চিলি ফ্লেক্সও দিই, আবার কিছুটা হচ্ছে শুকনো মরিচের যে গুঁড়া পাউডারটা থাকে আমি সেটাও দিই, কিন্তু এবার আর গুঁড়া পাউডারটা আমি দিইনি। সাথে কিছুটা চিনি দিয়েছিলাম মিষ্টি এবং টকের ব্যালেন্সটা করার জন্য। আর ঝালের ব্যাপারটা হচ্ছে ওই যে জিরার সাথে যে আমি মরিচটা টেলে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি, আলাদাভাবে দিই। টকটা ভালোই লেগেছিল খেতে, অতিরিক্ত ঝালও হয়নি, আবার একদম হচ্ছে ঝাল ছাড়া ওরকমও না। আর টকটা ব্যালেন্সভাবে করেছি এই জন্য যে অতিরিক্ত চিনি দেওয়া যায় না, যেহেতু আব্বু খাবে, আর আব্বু খুব বেশি ঝাল হলেও খেতে পারে না। চটপটি আব্বুর অনেক বেশি পছন্দ, তো এই জন্য আমি চেষ্টা করেছি যে সে যেভাবে খেতে পারবে সেভাবেই করেছি। আর আমাদের যদি প্রয়োজন হয় তখন আমরা কাঁচামরিচের পরিমাণটি একটু বাড়িয়ে দিয়ে খাবো, সেটাই আমার প্ল্যান ছিল। তো ওইভাবেই বানানোর চেষ্টা করেছি। আমি কিন্তু রান্নাবান্নায় যে খুব বেশি এক্সপার্ট তা নয়, কারণ আমার কখনোই রান্না করা হয় না, সেরকম প্রয়োজন পড়ে না বলে করি না। বাসায় তো আম্মু রান্নাবান্না করে, যখন শ্বশুরবাড়িতে যাই তখন বেশিরভাগটা সময় আমার যা রান্না করে, বা আপুর বাসায় গেলে আপু রান্না করে। আমি হচ্ছে সময় সুযোগ মতো হেল্প করার চেষ্টা করি, বা কখনো যদি ইচ্ছা করে তাহলে রান্না করি। এই কারণে আমার রান্নাতে সবসময় অনেক বেশি পারফেক্ট হয় তা না। তো অন্তত পক্ষে ঈদের এই সময়টায় চেষ্টা করি যে কোনো একটা আইটেম সবাইকে করে খাওয়ানোর জন্য। তো এই জন্যই আর কি এইটা এবার বানালাম। মোটামুটি হয়েছিল, খুব বেশি মজা হয়েছে তা না, তবে আমার কাছে লেগেছে যে অনেক দিন পরে খেয়েছি দেখে হয়তো বা ভালো লেগেছে। মোটামুটি অ্যাভারেজ বলা চলে। তবে সবথেকে বেশি টেস্টি হয় যখন আপু বানায়, বিশেষ করে যখন এই যে চটপটির যে ঘুগনিটা আমি বানিয়েছি এটা আপুরটা অনেক বেশি টেস্টি হয়। আমি জানি না আপু কী কী মশলা ইউজ করে, আমি কখনো সামনে থেকে দেখিনি, তবে আপুর কাছে অনেকবারই খেয়েছি, তখন আমার কাছে ওইটার সমান ফ্লেভার কোনো কিছুতেই মনে হয় না, সেটা দোকানের
টা থেকেও না এবং আমারটা থেকে তো নাই, কারণ আমি তো ওরকম কী কী স্পাইস দিলে কীরকম টেস্ট হবে সেরকম আমার অতটা আইডিয়া নেই। তো ভেবেছি এরপরে যখন আপু বানাবে তখন আমি সামনে থেকে দেখবো আর কি কীভাবে মশলাগুলো অ্যাড করছে, তখন ট্রাই করে দেখবো যে কোনোভাবে আপুর কাছাকাছি ট্রাই করা যায় কি না। তো এই আর কি। এরপর আবার মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছিল, তো আমি বললাম যে রেডি করে রেখে আমি তাড়াহুড়া করে একটু নামাজটা পড়ে নিলাম, তারপর আমার ভাগ্নেদেরও খেতে দেব। এদিকে ওদের আবার যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল, যেহেতু ওই ছেলেটাকে সাথে করে নিয়ে আসছে, তো ওর মাও টেনশন করছে, কারণ ওরা অনেক আগেই ঘুরতে বের হয়েছে। তো আমি বললাম যে তুমি ফোন করে বলে দাও যে খাওয়া দাওয়া করে তারপর যাবে, কোনো সমস্যা নেই, কাছাকাছি তো। তো এই জন্য ওদের রেখে দিয়েছিলাম। তারপর আবার রাতের খাবারের আয়োজন যেগুলো ছিল সেগুলো গরম করে ওদেরকে খেতে দিয়েছি। তো ওরা ড্রয়িং রুমে বসে খাচ্ছে, আর এইদিকে আমি আমার মেয়েকে আলাদা করে ফ্লোরেই বসিয়ে দিয়েছি, কারণ ও একা একাই বানিয়ে খাবে, ওকে উপরে বসালে ওইগুলো টক ফেলে নষ্ট করে ফেলবে। এজন্য বলেছি যে তুমি এখানে চুপচাপ বসে তোমার যেভাবে খুশি সেভাবে বানিয়ে বানিয়ে খাও, আমি তোমার ভাইয়াদের দিচ্ছি। তো এই কারণে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম। এই ছিল আর কি আমাদের ঈদের সারাটা দিন। আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। আল্লাহ হাফেজ।